আজকে আমরা যেটি আলোচনা করতে চলেছি সেটি হলো কলা। কলা কাকে বলে না, কলা হলো উৎপত্তিগতভাবে এবং কার্যগতভাবে এক কিছু কোষ সমষ্টিকেই কলা বলে। উৎপত্তিগত অর্থাৎ একই জীবদেহ থেকে উৎপত্তি লাভটাকে করতে হবে। এখন এই কলা দুভাগে বিভক্ত, তার অবস্থান অনুসারে, অর্থাৎ সেটি কোন প্রকার জীবে অবস্থান করছে সেই অনুসারে উদ্ভিদ কলা এবং প্রাণী কলা। উদ্ভিদ দেহে অবস্থিত কলাকে উদ্ভিদ কলা এবং প্রাণী দেহে অবস্থিত কলাকে প্রাণী কলা বলা হয়। আজকে আমরা যেটি আলোচনা করব বিশদভাবে সেটি হলো উদ্ভিদ কলা। উদ্ভিদ কলা প্রধানত আজক কলা এবং স্থায়ী কলা। আজক কলা কাকে বলে না, যে প্রকার কলা উদ্ভিদের কোনো আংশিক জীবনকাল বা সারা জীবন ধরেই বিভাজনশীল, যা ভেঙে নতুন কোষ সমষ্টির সৃষ্টি হতে পারে, তাকে ভাজক কলা বলা হয়। আর যে প্রকার উদ্ভিদ কলা তার বিভাজন ক্ষমতা হারিয়ে বিশেষ কলায় পরিণত হয়েছে, যা উদ্ভিদকে কাঠিন্য প্রদান করে, প্রধানত তাকে স্থায়ী কলা বলা হয়। এখন এই ভাজক কলাকে অনেকভাবে ভাগ করা হয়ে থাকে, কিন্তু মুখ্যত যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে অবস্থান অনুসারে। অবস্থান অনুসারে ভাজক কলা প্রধানত তিন প্রকার। যদি এটি উদ্ভিদের অগ্রভাগে অবস্থান করে তখন তাকে বলা হয় অগ্রস্থ ভাজক কলা। এটি উদ্ভিদকে দৈর্ঘ্যে বৃদ্ধিতে সাহায্য করে, অর্থাৎ উদ্ভিদটি দীর্ঘ হয়ে থাকে। 2 নম্বর পার্শ্বস্থ ভাজক কলা। যেটি উদ্ভিদের পাশের দিকে অবস্থান করে এবং উদ্ভিদের পরিধি বিস্তারে সাহায্য করে। দেখা যায় যে একবীজপত্রী উদ্ভিদও কোনো কোনো ক্ষেত্রে সামান্য স্থূল বা মোটা হয়ে থাকে, সেটা পার্শ্বস্থ ভাজক কলার বিভাজন ক্ষমতার জন্য। 3 নম্বর প্রকার হলো নিবেশিত ভাজক কলা।
বিশেষভাবে জানতে হবে নিবেশিত মানে মাঝখানে অবস্থিত। যে প্রকার ভাজক কলা দুইটি স্থায়ী কলার মাঝখানে অবস্থান করে তাকে নিবেশিত ভাজক কলা বলে। এর উদাহরণ প্রধানত ক্যাম্বিয়াম। এর উদাহরণ প্রধানত ক্যাম্বিয়াম। অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদে সাধারণত ইহা জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে অবস্থান করার জন্য এটি পরিধিতে অত্যন্ত স্থূল হয়। যেমন আম গাছ, জাম গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ এগুলি অত্যন্ত মোটা। কোনো ক্ষেত্রে এটি এতটাই মোটা হয়ে থাকে যে দু চারজনে মিলেও সহজে তাকে ধরতে পারে না। সেই পরিধি বিস্তারের জন্য পার্শ্বস্থ ভাজক কলার সঙ্গে নিবেশিত ভাজক কলার অবস্থানের কারণে তা অত্যন্ত স্থূল বা মোটা হয়েছে। তাহলে এখন আমরা চিত্রের সাহায্যে একটু দেখে নিই কোনটি কি প্রকার কলা বা কোথায় তা এটি অবস্থান করে। সাধারণভাবে এটি একটি যদি উদ্ভিদ আমরা ধরে নিয়ে থাকি তাহলে উদ্ভিদের প্রধান কাণ্ড এবং তার শাখা প্রশাখা এইগুলির অগ্রভাগে থাকবে অগ্রস্থ ভাজক কলা, উদ্ভিদের পার্শ্বীয় বিস্তারের জন্য বা চওড়া হওয়ার জন্য যে প্রকার ভাজক কলা থাকবে তাকে বলা হয় পার্শ্বস্থ ভাজক কলা। এবং উদ্ভিদের দুটি কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত দুটি স্থায়ী কলা, সেই স্থায়ী কলার মাঝখানে অবস্থিত যে ভাজক কলা তাকে বলা হবে নিবেশিত ভাজক কলা। যার উদাহরণ হলো ক্যাম্বিয়াম। এটি তাহলে অবস্থান অনুসারে ভাজক কলার শ্রেণী বিভাগ। এছাড়াও বিভিন্ন ভাবে এটিকে ভাগ করা হতে পারে, যেমন কার্যগতভাবে, কার্যগতভাবেও ইহা তিন প্রকার: প্রোটোডার্ম বা ডার্মাটোজেন। অর্থাৎ কোনো উদ্ভিদের যদি আমরা প্রস্থচ্ছেদ করি তার বাইরের দিকের আবরণটি সৃষ্টি করার জন্য যে প্রকার কলা দেখা যাবে তাকে বলা হবে প্রোটোডার্ম। প্রোক্যাম্বিয়াম, অর্থাৎ যে অংশটি উদ্ভিদের সংবহন কলা সৃষ্টি করবে সেই অংশটিকে বলা হবে প্রোক্যাম্বিয়াম। এবং প্রোটোডার্ম অর্থাৎ আবরণী বা ত্বক এবং সংবহন কলা বাদ দিয়ে অবশিষ্ট অংশ যেটির সাহায্যে সৃষ্টি হবে সেটিকে বলা হবে গ্রাউন্ড মেরিস্টেম বা ভূমিস্থ ভাজক কলা। অর্থাৎ কোনো উদ্ভিদের যদি আমরা এইরকম গোলাকার প্রস্থচ্ছেদ সৃষ্টি করি, গোলাকার প্রস্থচ্ছেদ সৃষ্টি করলে তার যে আবরণী অংশ সেটি সৃষ্টি হবে প্রোটোডার্মের মাধ্যমে। এর ভিতরে
জাইলেম কলা এবং ফ্লোয়েম কলা এইগুলি সৃষ্টি হবে আমাদের প্রোক্যাম্বিয়ামের মাধ্যমে। এবং এই সংবহন কলা ব্যতি রেখে বাকি অভ্যন্তরের যত কোষ সমষ্টি আছে সেই সমগ্র কোষ সমষ্টি অর্থাৎ এই স্থানটিকে ভরাট করতে হবে, সেটি সৃষ্টি হবে গ্রাউন্ড মেরিস্টেমের মাধ্যমে। তাহলে একটি উদ্ভিদের প্রস্থচ্ছেদে যত ধরনের কলা আছে তার বিন্যাস আমরা দেখে নিলাম, কোনটি থেকে ইহা সৃষ্টি হবে। তাহলে ভাজক কলাকে মোটামুটি এইরকম অবস্থান ও কার্যগতভাবে বিভাজন আমরা দেখে নিলাম। এখন আমরা যাব স্থায়ী কলাতে। স্থায়ী কলাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। একটি হলো সরল স্থায়ী কলা, আরেকটি জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলা কাকে বলে? যে প্রকার স্থায়ী কলার কোষগুলি গঠন মোটামুটি এক প্রকার এবং একই ধরনের কার্য তারা সম্পাদন করছে, বৈশিষ্ট্যগতভাবে সেই কলার কোষগুলি এক, তাকে বলা হবে সরল স্থায়ী কলা। সরল স্থায়ী কলা তিন প্রকার: প্যারেনকাইমা, নাম্বার 2 পোলেনকাইমা, নাম্বার 3 স্ক্লেরেনকাইমা। জটিল স্থায়ী কলা প্রধানত দু প্রকার: জাইলেম এবং ফ্লোয়েম। তাহলে প্যারেনকাইমা কলা কাকে বলে বা এর বৈশিষ্ট্যগুলো কি কি আমরা জেনে নিই। যে প্রকার সরল স্থায়ী কলার কোষগুলি একই আকারের এবং একই ব্যাসার্ধ বিশিষ্ট, কোষগুলি পাতলা কোষপ্রাচীর যুক্ত, সুগঠিত নিউক্লিয়াস আছে, ভ্যাকুওলের সংখ্যা অত্যন্ত কম এবং সর্বোপরি সেই কোষগুলির মাঝখানে একটি আন্তঃকোষীয় অঞ্চল উপস্থিত। সেই প্রকার কলাকে প্যারেনকাইমা বলা হয়। সরল স্থায়ী কলা এবং জটিল স্থায়ী কলা উদ্ভিদের প্রধানত যান্ত্রিক কলা, এগুলি উদ্ভিদকে কাঠিন্য প্রদান করে। প্যারেনকাইমার আবার
কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন এগুলি শর্ট কোশ্চেনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। বায়ুপূর্ণ প্যারেনকাইমাকে আমার এরেনকাইমা বলা হয়। এটি অধিকাংশ জলজ উদ্ভিদ যেমন পদ্ম, শালুক, কচুরিপানা ইত্যাদি উদ্ভিদে দেখা যায়, কারণ এগুলিকে ভাসতে সাহায্য করে, জলজ উদ্ভিদকে ভাসতে সাহায্য করে। আবার কোনো কোনো স্থলজ উদ্ভিদেও দেখা যায়, যেমন কলা গাছের কাণ্ড, যেটাকে আমরা সাধারণত থোড় হিসাবে ভক্ষণ করি বা খেয়ে থাকি। সেই কলা গাছের কাণ্ড অনেক সময় গ্রামাঞ্চলে সেটিকে একত্রিত করে বেশ কতগুলি কলা গাছের কাণ্ডকে পাশাপাশি রেখে একই দণ্ডে বিদ্ধ করে খেলা তৈরি করা হয়, যেগুলো ভাসতে সাহায্য করে। এগুলি বায়ুপূর্ণ হওয়ার জন্য এগুলো ভাসতে সাহায্য করে। তাহলে এইটুকু বোঝা গেল বায়ুপূর্ণ প্যারেনকাইমাকেই বলা হবে এরেনকাইমা। নাম্বার 2, প্যারেনকাইমার দ্বিতীয় প্রকার ক্লোরেনকাইমা। প্রথমেই বোঝা যাচ্ছে ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমাকে ক্লোরেনকাইমা বলা হয়। অর্থাৎ উদ্ভিদের সবুজ অংশ প্রধানত আমরা কাণ্ডে, প্রধানত আমরা পাতায় দেখতে পাই। পাতার যে সবুজ বর্ণ তাতে ক্লোরোফিল উপস্থিত। এটাকে ক্লোরেনকাইমা বলে। আবার তেল, ট্যানিন ইত্যাদি সঞ্চয়কারী প্যারেনকাইমা ইডিওব্লাস্ট নামে পরিচিত। এবং দীর্ঘ আকৃতির যে প্যারেনকাইমা সেটিকে বলা হয় প্রোসেনকাইমা। তাহলে প্যারেনকাইমার এইরূপ কয়েকটি প্রকার বা টাইপ দেখা গেল। এখন যদি প্যারেনকাইমার সাধারণ কার্য উল্লেখ করা হয় বা জানতে চাওয়া হয়, তাহলে প্যারেনকাইমা উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। অনেক ক্ষেত্রে এটিতে ক্লোরোফিল থাকে বলে সালোক সংশ্লেষে সক্ষম, এবং কোনো কোনো ক্ষেত্রে এটি খাদ্য সঞ্চয়কারী কলা হিসাবেও কাজ করে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে উদ্ভিদে এটি পরিবহনেও সাহায্য করে। সেগুলি আমরা জটিল স্থায়ী কলার ক্ষেত্রে দেখব। এরপরে আসছি আমরা পোলেনকাইমা। তাহলে
সরল স্থায়ী কলার পারস্পরিক পার্থক্য একটি থেকে আরেকটি কিভাবে পৃথক সেটি বুঝে নিতে হবে এই বর্ণনা থেকেই। কোলেনকাইমা, কোলেনকাইমা কাকে বলে না, যে প্রকার সরল স্থায়ী কলার কোষ প্রাচীর স্থূল, সেটা কোষান্তর অঞ্চল স্থূল হতে পারে অথবা পার্শ্বীয় অঞ্চল, কোনো কোষের পার্শ্বীয় অঞ্চল স্থূল হতে পারে। কিন্তু সজীব, এই প্রকার কলার কোষগুলি যখন সংযুক্ত হচ্ছে একটির সঙ্গে একটি লেগে থাকছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে কোষান্তর অঞ্চল, এখানে কোনো ফাঁক বা গ্যাপ লক্ষ্য করা যাচ্ছে না। কোষান্তর অঞ্চলে কোনো ফাঁকা স্থান নেই বা কোষান্তর অঞ্চল স্পষ্ট নয়। এই রকম কলাকে বলা হচ্ছে কোলেনকাইমা। এর বৈশিষ্ট্য, এতে সুস্পষ্ট নিউক্লিয়াস উপস্থিত, সজীব, অধিকাংশ ক্ষেত্রেই সজীব, এবং উদ্ভিদকে এটি যান্ত্রিক দৃঢ়তা দান করে। এটি প্রধানত 3 প্রকারের: কৌণিক, উপাকৃতি, কৌণিক, যেখানে এই কৌণিক অঞ্চল অপেক্ষাকৃত ঘনীভূত হয়েছে লিগনিন এবং সুবেনিন নামক শর্করা পদক্ষেপণের জন্য। 2 নম্বর প্রকারটি হলো উপাকৃতি, যেখানে কোষগুলির কৌণিক অঞ্চলে কোষান্তর স্থান থাকতে পারে, কিন্তু কোষগুলি একটু কূপের মতো, অর্থাৎ তাদের ডেপথ রয়েছে, একটু ডেপথ রয়েছে, সেই রকম কোলেনকাইমাকে বলা হবে উপাকৃতি কোলেনকাইমা। আর 3 নম্বর হলো প্রকার স্তরীভূত, স্তরীভূত কোলেনকাইমা, যেখানে কোলেনকাইমার কোষগুলি পরের স্তরে স্তরে, অর্থাৎ বাড়ি তৈরির সময় দেয়াল গাঁথার সময় ইটগুলি যেভাবে গাঁথা হয়ে থাকে, অর্থাৎ দুটি পরের স্তরে দুটি ইটের সংযোগস্থলে পরের স্তরের ইটটা গাঁথা হয়ে থাকবে। এই রকম যদি কোষ হয়, কোষের অবস্থান হয় এই পরপর স্তরে স্তরে অবস্থানের জন্য, এটিকে বলা হয় স্তরীভূত কোলেনকাইমা। দ্বিবীজপত্রী উদ্ভিদের অধস্তকে সাধারণত স্তরীভূত কোলেনকাইমা দেখা যায়। আর সামগ্রিকভাবে যদি কোলেনকাইমার অবস্থান আমরা উল্লেখ করি, তাহলে ফুল, পাতা প্রভৃতির বৃন্ত, দ্বিবীজপত্রী উদ্ভিদের অধস্তক, কোনো কোনো ফলের আবরণীতে আমরা কোলেনকাইমার অবস্থান দেখতে পেয়ে থাকি। তাহলে এর কার্য হলো, এটি উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা দান করে, আর অনেক ক্ষেত্রে ইহাতে ক্লোরোফিল উপস্থিত এবং কোষটি সজীব, তাই ইহা সালোক সংশ্লেষে সক্ষম। এখন আমরা আসছি 3য় প্রকারের সরল স্থায়ী কলা, যেটিকে বলা হয় স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা প্রধানত এক প্রকার মৃত কলা। স্ক্লেরেনকাইমার 2টি প্রকার রয়েছে, একটি হলো স্ক্লেরাইড, আর 2 নম্বর স্ক্লেরেনকাইমা তন্তু।
স্ক্লেরাইড অনেক সময় খর্বাকার হয়ে থাকে, খর্বাকার হয়ে থাকে। এটি উদ্ভিদের বিভিন্ন অংশকে যান্ত্রিক দৃঢ়তা দান করে, কাঠিন্য দান করে। অনেক সময় ন্যাসপাতি ভক্ষণের সময় উহার কেন্দ্রীয় অংশে গেলে দেখা যায় যে সুপারির মতো কটকট করে আওয়াজ হয়। এটি স্ক্লেরাইডের অবস্থানের জন্য। সেই জন্য অনেক ক্ষেত্রে এই স্ক্লেরাইডকে প্রস্তর কোষ বা স্টোন সেল বলা হয়। প্রস্তর কোষ বা স্টোন সেল বলা হয়। আর স্ক্লেরেনকাইমা তন্তু, এটা নামের মধ্যেই আছে, অর্থাৎ দীর্ঘ তন্তু আকৃতির কোষ বিশেষ। অবশ্যই এতে ছিদ্র, সপার এবং অপার ছিদ্র লক্ষ্য করা যায় এবং ইহার আকার দেখে বোঝাই যাচ্ছে যে এটি উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা দান করে। যেমন ডাবের যে খোলা অর্থাৎ ছোবড়া হিসাবে আমরা ফেলে দিই যেটা, তাতে এই প্রকার তন্তু উপস্থিত। আবার পাট গাছের যে দীর্ঘ তন্তু, যেটা থেকে সুতো, পাটের চট ইত্যাদি তৈরি হয়, সেই তন্তুও স্ক্লেরেনকাইমা তন্তু। তাহলে এই গেল সরল স্থায়ী কলার তিনটি প্রকারের বৈশিষ্ট্য এবং বর্ণনা। এখন একটার সঙ্গে একটা পার্থক্য একটু ভালো করে বুঝে নিতে হবে। প্যারেনকাইমা হলো প্রকৃতপক্ষে সজীব, পাতলা কোষপ্রাচীরযুক্ত প্রধানত, এবং যাদের কোষান্তর অঞ্চল উপস্থিত। কোলেনকাইমা হলো স্থূল কোষপ্রাচীরযুক্ত, তার মানে প্যারেনকাইমা পাতলা কিন্তু কোলেনকাইমা স্থূল কোষপ্রাচীরযুক্ত, সজীব। প্যারেনকাইমা সজীব, কোলেনকাইমা সজীব। তাহলে একটা থেকে আরেকটা পার্থক্য কোথায়? না, কোলেনকাইমার কোষান্তর অঞ্চলে লিগনিন, সুয়েরিন অধঃক্ষেপণের জন্য কোনো কোষান্তর রন্ধ্র থাকে না, অর্থাৎ তিনটি কোষ পাশাপাশি অবস্থানের জন্য যে গ্যাপ সৃষ্টি হবে সেটি হয় না, কিন্তু এটি সজীব এবং কোনো কোনো ক্ষেত্রে সালোক সংশ্লেষে সক্ষম। আর কোলেনকাইমার সঙ্গে স্ক্লেরেনকাইমার পার্থক্য কি? তাহলে কোলেনকাইমার কোষপ্রাচীর স্থূল হলো, স্ক্লেরেনকাইমারও কোষপ্রাচীর স্থূল, কিন্তু কোলেনকাইমা হলো প্রকৃতপক্ষে সজীব কোষ আর স্ক্লেরেনকাইমা প্রকৃতপক্ষে নির্জীব কোষ। তাহলে একটার সঙ্গে আর একটার পার্থক্য এইভাবে বুঝে নিতে হবে। এখন আমরা আসছি জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলা কাকে বলে? না, যে প্রকার স্থায়ী কলা এটি বিভাজন ক্ষমতা হারানোর জন্য যান্ত্রিক কলা হিসাবে কাজ করছে, তাই এটি স্থায়ী কলা। কিন্তু জটিল কেন? সরলের ক্ষেত্রে যেমন এটি একই ধরনের কোষ দ্বারা গঠিত হচ্ছিল, যখন আমরা দেখেছিলাম সব কোষই হয় স্থূল কোষ প্রাচীরযুক্ত, না হলে সব কোষই পাতলা কোষ প্রাচীরযুক্ত, এরকম হওয়ার জন্য একই রকম দেখতে লাগছিল। কিন্তু জটিল স্থায়ী কলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোষ দ্বারা ইহা গঠিত। যেমন আমরা প্রথমে আসি যদি জাইলেম। জাইলেমের তিনটি প্রধান কোষীয় উপাদান। জাইলেম কি কি দ্বারা গঠিত? জাইলেম ট্রাকিড, ট্রাকিয়া
জাইলেম প্যারেনকাইমা, এবং জাইলেম তন্তু দ্বারা গঠিত। অর্থাৎ কিনা ট্রাকিডটি সামান্য দীর্ঘ, কিন্তু উহার কোষ প্রাচীর স্থূল আকৃতি বিশিষ্ট এবং এতে কূপ লক্ষ্য করা যায়, সপার কূপ লক্ষ্য করা যায়, কিন্তু এটি সামান্য দীর্ঘ। এই কোষগুলি পাশাপাশি অবস্থান করে একই ধরনের কলা গঠন করছে এবং একই কাজের সঙ্গে যুক্ত। যেমন আমরা জানি জাইলেম উদ্ভিদের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী পরিবহন, অর্থাৎ মাটি থেকে গাছের জল শোষণে সাহায্য করে। ট্রাকিয়া খর্ব আকৃতি বিশিষ্ট কোষ, এতেও কূপ লক্ষ্য করা যায়। এর প্রান্তীয় যে স্তর বা ফাঁকা স্থান, এটিকে পারফোরেশন প্লেট বলা হয় এবং দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে এগুলি নলাকার হওয়ায় এটি উদ্ভিদের জল পরিবহনে সাহায্য করবে। ওই ফাঁকের মধ্যে দিয়ে জল ঊর্ধ্বমুখে অর্থাৎ মাটি থেকে পাতায় পৌঁছবে। জাইলেম প্যারেনকাইমা কোষগুলি আমাদের অন্যান্য প্যারেনকাইমার মতো সাধারণত আয়তাকার হয়ে থাকে। ভেতরে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজমে পূর্ণ একমাত্র সজীব কোষ। জাইলেম কলায় একমাত্র সজীব কোষ হলো জাইলেম প্যারেনকাইমা। এছাড়া ট্রাকিড, ট্রাকিয়া এবং জাইলেম তন্তু সকলেই মৃত কোষ। একমাত্র জাইলেম প্যারেনকাইমা সজীব কোষ। তাহলে কেন এটি জটিল স্থায়ী কলা বোঝা গেল যে বিভিন্ন আকারে এটি দেখা যাচ্ছে আয়তঘনাকার, এটি লম্বা নলের মতো, এটি আরো লম্বা তন্তুর আকৃতি এবং সবচেয়ে দীর্ঘ তন্তু হলো আমার জাইলেম তন্তু। এই বিভিন্ন প্রকার কোষ দ্বারা গঠিত বলে ইহা জটিল স্থায়ী কলা এবং চারটির মধ্যে তিনটি উপাদানই মৃত বলে এটি একটি মৃত কলাও বটে। এর কাজ প্রথমেই বলা হয়েছে, এটি খাদ্য সঞ্চয় করতে পারে, প্রধানত এটি উদ্ভিদের ঊর্ধ্বমুখী পরিবহন অর্থাৎ জল পরিবহনের সঙ্গে যুক্ত। এখন আসছি আমরা ফ্লোয়েম কলা। ফ্লোয়েম কলা কাকে বলছে?
এটিও একটি জটিল স্থায়ী কলা, কেননা বিভিন্ন প্রকার কোষ দ্বারা গঠিত। তার মধ্যে প্রথমটি হলো সিড নল। সিড নল কাকে বলছে? ফ্লোয়েম এক প্রকার জটিল স্থায়ী কলা। ইহা 4টি উপাদান দ্বারা গঠিত: সিড নল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু। এদের গঠনটা একটু জেনে নেওয়া যাক। সিড নল যেটা, সিভ, সিভ কথাটির অর্থ কি? SIEVE। সিভ কথাটির অর্থ হলো চালনিচ্ছদা। অর্থাৎ যার সাহায্যে বালি বা বাড়িতে আটা চালা হয়। ওতে অসংখ্য ছিদ্র থাকায় ওর মধ্যে দিয়ে বালি বা আটা সহজেই চেলে নিচে পড়ে যায়। এখানেও সিড নলের অনুপ্রস্থ প্রাচীর, এই ডিম্বে আকৃতির যে কোষ, তার অনুপ্রস্থ প্রাচীরে অসংখ্য ছিদ্র লক্ষ্য করা যায়, তাই একে সিড নল বলা হয়। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে, এই সিড বা ছিদ্র থাকার প্রয়োজনীয়তা নেই না? উদ্ভিদের পাতায় যখন খাদ্য সৃষ্টি হবে, এটি চোঙ বা নলাকার হওয়ায় উপরে উৎপন্ন গ্লুকোজ জলে দ্রবীভূত অবস্থায় এই ছিদ্রপথেই সিভের মাধ্যমে নিচের দিকে নেমে আসবে। অর্থাৎ এটি বোঝা যাচ্ছে এই কলার মাধ্যমে নিম্নমুখী পরিবহন, অর্থাৎ উদ্ভিদের খাদ্য পরিবহন হয়। যদিও ফ্যানসমের আধুনিক মত অনুসারে এই ফ্লোয়েম কলার এমন অবস্থান যে এর সর্বমুখী পরিবহনই হয়ে থাকে, কিন্তু এটা আমরা সাধারণত দেখে থাকি গাছের ওপরের দিকেই পাতা অবস্থান করে। সুতরাং উপরে উৎপন্ন হওয়া খাদ্য নিচের দিকেই প্রধানত পরিবাহিত হবে, তাই এই সিড নলের প্রয়োজন। সিড নলের কতগুলি বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক। সিড নল নিউক্লিয়াস বিহীন, এটা খেয়াল করার বিষয়। সিড নল নিউক্লিয়াস বিহীন একমাত্র উদ্ভিদের সজীব কোষ। এতে কোনো নিউক্লিয়াস থাকে না। তাহলে এটি বেঁচে আছে কি করে? না, এর ভেতরে এই যে সাইটোপ্লাজমীয় তন্তু বা সাইটোপ্লাজমীয় উপাদান লক্ষ্য করা যাচ্ছে, এটি সজীব। এইটি একমাত্র সজীব হওয়ার জন্য এই কোষটিও সজীব। এর সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে এক বিশেষ ধরনের কোষ, সামান্য উপবৃত্তাকার। এই কোষকে বলা হয় সঙ্গী কোষ। সঙ্গী মানে যার সঙ্গে থাকছে, সঙ্গদান করছে। এটি সিড নলের সঙ্গে অবস্থান করে। একইভাবে এটি প্যারেনকাইমা বৈশিষ্ট্য সম্পন্ন, উদ্ভিদে খাদ্য সঞ্চয়ে সাহায্য করে। সঙ্গে থাকার কারণে একে বলা হয় কম্প্যানিয়ন সেল বা সঙ্গী কোষ।
সিডনলের ক্ষেত্রে আরেকটি বলে রাখা প্রয়োজন, শীতকালে যখন গাছের পাতা ঝরে যায় তখন সিড বা এই চালুনি অঞ্চলে ওই শর্করা সঞ্চিত হয়ে একটি স্তর সৃষ্টি করে, যেটাকে বলা হয় ক্যালোজ। তাই একে ক্যালোজ প্যাড বা ক্যালাস প্যাড বলা হয়ে থাকে। এখন বসন্তকালে যখন আবার কালবৈশাখীর কারণে বৃষ্টি আসে, সেই মাটিতে জলের পরিমাণ বাড়ে, তখন ওই ক্যালোজ নামক শর্করা দ্রবীভূত হলে তখন চালুনির ছদা আবার মুক্ত হয়, আবার এর মাধ্যমে খাদ্য নিম্নমুখে পরিবাহিত হয়ে থাকে। তাহলে সিডনলের সঙ্গে থাকে বলে এটি সঙ্গী কোষ। এর প্রধান কাজ খাদ্য সঞ্চয় এবং খাদ্য পরিবহন নিম্নমুখে। সঙ্গী কোষের সঙ্গে যেটি থাকে সেটি হলো ফ্লোয়েম প্যারেনকাইমা। এটি জাইলেম প্যারেনকাইমার মতোই সজীব। এটিতেও খাদ্য সঞ্চিত থাকে এবং পাশাপাশি অবস্থান করার জন্য এটিও খাদ্যের নিম্নমুখী পরিবহনে নিচের দিকে পরিবাহিত করতে সাহায্য করে খাদ্যকে। আর এই কলাকে যান্ত্রিক দৃঢ়তা প্রদানের জন্য উহার সঙ্গে একটি মৃত কোষ বর্তমান। এটি একমাত্র মৃত কোষ। এটি কাঠিন্য প্রদান করে কলাটিকে, সেটি হলো ফ্লোয়েম তন্তু। এটি অনেক সময় বাস্ট তন্তু নামেও পরিচিত। ফ্লোয়েম তন্তু বা বাস্ট তন্তু প্রসঙ্গক্রমে বলে রাখা যায় জাইলেম তন্তু উড ফাইবার বা উড তন্তু, কাষ্ঠল তন্তু নামে পরিচিত। তাহলে এই চারটি কোষের মধ্যে, এই কলার ফ্লোয়েম কলার চারটি কোষের মধ্যে ফ্লোয়েম প্যারেনকাইমা সজীব, সঙ্গী কোষ সজীব, সিডনল সজীব। অর্থাৎ চারটি উপাদানের মধ্যে তিনটি সজীব, তাই এই কলাকে বলা হয় সজীব কলা। আর একমাত্র মৃত কোষ হচ্ছে ফ্লোয়েম তন্তু, যেটি এর উপর কোনো প্রভাব ফেলে না, তাই গোটা কলাটি একটি সজীব কলা। এখন যদি এর সাধারণ কার্য ধরে নিই, এটি উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। কেননা এত ঝড়ঝাপটার মধ্যেও আমরা উদ্ভিদকে দেখি বাইরেই পরিবেশেই থাকে। দু একটি উদ্ভিদ ভগ্ন হলেও বেশিরভাগ উদ্ভিদই সোজা দণ্ডায়মান থাকে, তাই এটি উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা দেয়। আর পাতায় উৎপন্ন খাদ্য এই কলার মাধ্যমে নিচের দিকে পরিবাহিত হয়, তাই এটি উদ্ভিদের খাদ্য পরিবহনের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে আমরা উদ্ভিদ কলার বিষয়ে বিশদভাবে জ্ঞান লাভ করলাম। এখানেই আমাদের ক্লাসটি সমাপ্ত হচ্ছে।